দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। সাথে আছে আমি ডক্টর মাহজাবিন ইসলাম এবং আজকে আমরা কথা বলবো সাম্প্রতিক সংক্রামক ব্যাধি এবং এর সচেতনতা সম্পর্কে। এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আতিকুল ইসলাম চৌধুরী, মেডিসিন বিশেষজ্ঞ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার, আমরা ভালো আছি। স্যার, আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সাম্প্রতিক সংক্রামক রোগগুলোর সচেতনতা নিয়ে। স্যার, একটু যদি বলতেন, রিসেন্টলি হামের প্রভাবে পুরো দেশ ভুগছে, সো এই রোগ নিয়ে আসলে অ্যাকচুয়াল দৃষ্টিটা কেমন বা অ্যাকচুয়াল কি হচ্ছে ইন রিয়েল লাইফ সিনারিওতে? ধন্যবাদ আপনাকে আপনার প্রাসঙ্গিক এই প্রশ্নের জন্য। আমরা এখন একটা হামের প্রাদুর্ভাব প্রত্যক্ষ করছি। হাম একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ এবং এটা যে কোনো বয়সের হতে পারে, তবে আমরা সবচেয়ে বেশি দেখি যে বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয়। বাচ্চাদের ক্ষেত্রে হামের কিছু জটিলতাও তৈরি হয়, বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি এবং তার সাথে সাথে অনেক সময় চোখের সমস্যা হতে পারে বা অন্ধত্ব পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে আমাদের সচেতনতা জরুরি এবং যারা হামের টিকা নেননি তাদেরকে অবশ্যই টিকার আওতায় নিয়ে আসতে হবে। এই যে সরকার যে টিকাদান কর্মসূচি হাতে নিয়েছেন, যে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত হামের টিকাদান কর্মসূচি চলমান আছে। যারা আগে টিকা নিয়েছেন তারাও এই টিকা নিতে পারবেন, তবে পূর্ববর্তী টিকার ডোজের 28 দিনের পরে হতে হবে। এটা আমাদের একটু স্মরণ রাখার প্রয়োজন। আর হামের ক্ষেত্রে আমরা যেহেতু ভাইরাসজনিত রোগ, সেটার জন্য আমরা সবসময় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। তারপরও আমরা লক্ষণগুলো যদি একটু জেনে রাখি তাহলে আমাদের জন্য রোগী শনাক্তকরণের সুবিধা হয় এবং রোগীর জন্য ডাক্তারের শরণাপন্ন হতে সুবিধা হয়। সাধারণত একটা উচ্চ তাপমাত্রার জ্বর থাকে, তার সাথে কাশি, তার সাথে সর্দি এবং চোখ দিয়ে পানি পড়তে পারে এবং তাদের লাল লাল ফুসকুড়ি দানা, যেটা মুখ থেকে শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। কিছু ক্ষেত্র বিশেষে নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট সমস্যা হতে পারে। তো যাদের নিউমোনিয়া বা শ্বাসকষ্টের বিষয়াদি আসবে তাদের ক্ষেত্রে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে অথবা আপনার ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা জানি এপিআই শিডিউলে অলরেডি মিজলস কিন্তু ইনক্লুডেড। স্যার, এটার বাইরে অ্যাডাল্টদের কি কোনো বুস্টার ডোজের দরকার আছে? আপনি অ্যাডাল্টের বুস্টার ডোজ নিতে পারেন, যদি আপনার জানা না থাকে যে আগে আপনি টিকা নিয়েছেন কিনা, তাহলে আপনি নিতে পারেন। এটা কি কোনো ধরনের এক্সট্রা আমাদেরকে হেল্প করবে এই মিজলসের কোনো আক্রমণ থেকে বা সংক্রমণ থেকে? সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে আমরা মিজলসের তীব্রতা দেখি, অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা পাচ্ছি, তবে সেটা বাচ্চাদের মতো নয় আর কি। বাচ্চাদের যেই ম্যাগনিচিউডে বা যেইভাবে ব্যাপ্তিটা যেরকম, এই ব্যাপ্তিটা বড়দের ক্ষেত্রে অতটুকু ব্যাপ্তি হচ্ছে না। বড়দের ক্ষেত্রে বিশেষত যাদের একটু ডায়াবেটিস আছে বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, গর্ভবতী মহিলা, এদের ক্ষেত্রে একটু স্বাস্থ্য ঝুঁকি আছে। আর অবশ্যই বুস্টার ডোজ নিলে তারা সেটা থেকে একটু সুরক্ষা পাবেন। আরেকটু বিস্তারিত জানতে চাই, জ্বর কাশি সব বাচ্চাদেরই মোটামুটি লেগে থাকে, তারা কখন আসলে বুঝবে যে মিজলসের মতন একটা ভয়াবহ রোগের দিকে জ্বরটি যাচ্ছে? এক্ষেত্রে আসলে আপনার পার্থক্য করাটা একটু কষ্টসাধ্য, কারণ সাধারণ সর্দি জ্বরও হতে পারে এটা। তো এটার ক্ষেত্রে বিশেষ করে র্যাশটা যদি আসে, যদি লাল লাল ফুসকুড়ি দানা দেখা যায় মুখ থেকে নিয়ে সারা শরীরে, যদি সেটা ছড়িয়ে পড়ে এবং মুখের ভেতরে মাড়ির পেছনে একটা সাদা সাদা দাগ আসে, এটাকে আমরা কপ্লিক স্পট বলি, এটা থাকলে আমরা ধরে নেব যে এটা মিজেলস। এর পরবর্তীতে বাচ্চাদের আসলে আমাদের পরিচর্যাটা কেমন হতে হবে, বা হাম যদি আক্রান্ত হয় এর পরবর্তীতে আসলে বাচ্চার চিকিৎসা পদ্ধতিটা কেমন হবে? এক্ষেত্রে আপনার স্বাভাবিক যে পরিচর্যা, সেটার ব্যাপারে আমাদেরকে যত্নবান হতে হবে। খাদ্য, পানীয় এবং তার জ্বর তাপমাত্রা কমানোর জন্য প্যারাসিটামলের ব্যবহার ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে এবং তার পুষ্টিকর খাবারটা ইনশিওর করতে হবে। যা স্বাভাবিক যে পরিচর্যা, বাচ্চার পুষ্টিকর খাওয়া, তরল খাবার এবং পর্যাপ্ত হাইড্রেশন বা পানীয় তাকে প্রদান করা, এইটার ব্যাপারে আমরা যত্নবান হব। জ্বরের জন্য আমরা প্যারাসিটামল ডাক্তারের পরামর্শক্রমে ব্যবহার করব। কাশির জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেইটার ওষুধ ব্যবহার করব এবং যদি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, তাহলে অনেক সময় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। এটা একটা ভাইরাসজনিত রোগ, কিন্তু অনেক সময় এর উপর একটা ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। হলে সে ডাক্তারের পরামর্শক্রমে, তখন তিনি যদি মনে করেন যে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে, তাহলে সেটা দিতে পারেন। স্যার, ধন্যবাদ। স্যার, আমরা আরও বেশি একটু জানি যে মিজলসে যখন কেউ আক্রান্ত হয়, এটা কন্টাজিয়াস ডিজিজ,
সো এক বাচ্চা থেকে আরেক বাচ্চায় হতে পারে, সেই ক্ষেত্রে আসলে আইসোলেশনের ব্যাপারটা কেমন? জি, আমরা এখন কিন্তু মিজেলসের জন্য আইসোলেশন ব্যবস্থা করে সরকারের পক্ষ থেকেই এটা এনশিওর করা হচ্ছে যে মিজেলস রোগীদেরকে একটা আইসোলেশন কনফাইনমেন্টের জন্য আইসোলেশনের ব্যবস্থা করা হচ্ছে। তো আমরা বাসায় যদিও মিজেলস হয় তাহলে অন্য বাচ্চা থেকে আমরা বাচ্চাকে দূরে রাখবো এবং মা মাস্ক ব্যবহার করবেন, যিনি সেবা করছেন তিনি নিজের সুরক্ষার জন্য মাস্ক ব্যবহার করবেন এবং বাচ্চাকে সেবা করার আগে এবং পরে উনি সাবান দিয়ে হাতটা ধুয়ে নেবেন। স্যার, আমরা এই উপসর্গগুলো যদি কোনো বাচ্চায় দেখতে পাই তাহলে সেক্ষেত্রে চিকিৎসার জন্য এখনকার সময়ে আসলে কোন কোন ব্যবস্থা রয়েছে বা কোথায় তারা যেতে পারেন একটি প্রপার চিকিৎসা পেতে? আসলে অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চা যদি এই পরিচর্যাগুলো নেন, এবং আমরা আরেকটা জিনিস একটু বলি, এখানে ভিটামিন এ ক্যাপসুলের একটা রোল আছে, ডাক্তারের পরামর্শক্রমে সেটা নেবেন। তো এগুলো এবং আনুষঙ্গিক ওষুধপত্র ব্যবহার করলে অনেক বেশি অধিকাংশ ক্ষেত্রেই ভালো হয়ে যায়। কিন্তু আমরা ভয় পাই কোথায়? আমরা ভয় পাই যদি বাচ্চা নিউমোনিয়া হয় এবং বাচ্চার শ্বাসকষ্ট হয়, এটার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। যদি এই ক্ষেত্রে বাচ্চার কোনো শ্বাসকষ্ট বা নিউমোনিয়ার লক্ষণ যদি আপনি দেখেন, তখন অবশ্যই তাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। কারো কারো ক্ষেত্রে তার স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তাকে আইসিইউ সাপোর্টেরও প্রয়োজন হতে পারে। তো সবার ক্ষেত্রে প্রয়োজন হয় না, যাদের ক্ষেত্রে যারা একটু তীব্রতার বেশি তাদের ক্ষেত্রে একটু হতে পারে। এখন আপনার স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে আপনার মেডিকেল কলেজগুলোতে যথেষ্ট চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে। আমার মনে হয় আমরা যদি সেই স্বাস্থ্যসেবাটা গ্রহণ করি, বাচ্চাদের ক্ষতি অনেকাংশে আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার, আমরা দেখতে পাই যে এখনকার হসপিটালের চিত্রগুলো কিন্তু একটু পাল্টে গেছে, অনেক বেশি বার্ডেন হয়ে যাচ্ছে বাচ্চাদেরকে সামলাতে। সেক্ষেত্রে কি বাসায় কোনোভাবে কোনো পরিচর্যা করা যায় বাচ্চাদেরকে? যদি শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়, জ্বরের তীব্রতা বেশি থাকে, শ্বাসকষ্ট হয়, তখন কিন্তু আসলে বাসায় চিকিৎসা করাটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে ভর্তি হতে হবে। স্যার, বায়ু দূষণ বা এয়ার পলিউশন আমাদের এই অঞ্চলগুলোতে অনেক বেশি দেখা যায়, ঢাকা বা চট্টগ্রাম। সেই বায়ু দূষণ আসলে আমাদের নাক কান গলায় কী ধরনের ক্ষতি করছে সেটা যদি একটু বলতাম। আচ্ছা, বায়ু দূষণের কারণে অ্যালার্জিজনিত সমস্যা হতে পারে। অ্যালার্জি, যেটা আমরা অ্যালার্জিক রাইনাইটিস বলি, বা অ্যালার্জিজনিত কারণে নাসারন্ধ্রের একটা প্রদাহ, তার সাথে সাথে সাইনোসাইটিস, সাইনাসের জনিত সমস্যা, হাঁপানি রোগীর হাঁপানির প্রাদুর্ভাবটা বেড়ে যেতে পারে, অথবা সিওপিডি রোগীর, বিশেষ করে যারা ধূমপায়ী তাদের ফুসফুসের যে সমস্যা থাকে সেটার ইয়েটা বেড়ে যেতে পারে, তীব্রতাটা বেড়ে যেতে পারে। সাথে সাথে স্বর ভাঙা এগুলো হতে পারে, হোর্সনেস অফ ভয়েস যেটা আমরা বলি, স্বর পরিবর্তন, এগুলো হতে পারে আর কি। স্যার, এই ক্ষেত্রে আমরা প্রতিকারের জন্য আসলে কি করতে পারি? বায়ু দূষণ তো আসলে আপনি নিজে কোনো প্রতিকার করতে পারবেন না, এটা আমাদের সবার একটা সম্মিলিত প্রচেষ্টার ফলে একটা পলিসিগত সিদ্ধান্তের মধ্য দিয়ে এটা কমিয়ে আনার একটা উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে। বাকি আমি যদি আমার কোনো আগে থেকে কোনো শ্বাসতন্ত্রের প্রদাহ থেকে থাকে, তাহলে আমার জন্য মাস্ক ব্যবহার করাটা সেটা আমার জন্য একটা সুরক্ষার কারণ হতে পারে। স্যার, নাক বা গলায় যদি ইনফেকশন হয় সেটা কি কান পর্যন্ত পৌঁছতে পারে? জি, সেটা পৌঁছতে পারে, কারণ নাক, কান এবং গলা একটা টিউবের মাধ্যমে সংযুক্ত থাকে, ইউস্টেশিয়ান টিউব বলি আমরা। তো সেই সংযুক্তির কারণে যাদের গলা ব্যথা হয়, টনসিলের সমস্যা থাকে, হ্যাঁ, তাদের কিন্তু কান পর্যন্ত পৌঁছতে পারে, কানে একটু পানি জমতে পারে অথবা কানে ইনফেকশন হতে পারে। ধন্যবাদ স্যার। স্যার, অনেক সময় দেখা যায় শীতের শুরুতে অথবা গরমের শুরুতে তীব্র গলা ব্যথা, জ্বর এগুলো লেগেই থাকে। স্যার, এটার আসলে রিজনটা কি এবং এটা থেকে প্রতিকারের জন্য আসলে আমরা কি পন্থা অবলম্বন করতে পারি? এটা সিজনাল, যেটা ফ্লু বলি আর কি আমরা, ইনফ্লুয়েঞ্জা। তো এটা কিন্তু মানে একটা গরম ঠান্ডার যে ট্রানজিশন পিরিয়ড, যে মানে যে চেঞ্জটা হয়, যে পরিবর্তনটা হয়, এই পরিবর্তনের সময় আপনার এই জিনিসগুলো হয় এবং প্রায় রোগী কিন্তু এই ফ্লুতে ভুগেন। আমরা এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিব আমরা কাশি শিষ্টাচারটা মেনে চলার ক্ষেত্রে, এবং আমরা হাত ধোয়ার ক্ষেত্রে, যাতে আমরা যদি এরকম রোগীর সংস্পর্শে আসি তাহলে আমরা রোগীকে দেখার আগে এবং রোগীকে দেখার পরে আমরা হাতটা ধুয়ে নেব এবং কাশি শিষ্টাচার আমরা মেনে চলব। এবং এই প্রসঙ্গে আমি একটা জিনিস আর অবতারণা করতে চাই প্রাসঙ্গিকভাবেই। বিষয়টা হচ্ছে, আমাদের দেশে এই ফ্লুতে কিন্তু অনেক রোগী আক্রান্ত হন, এবং যারা একটু বয়স্ক, যাদের হাঁপানি আছে, যাদের সিওপিডি আছে,
তাদের কিন্তু এখান থেকে অনেক সময় পোস্ট ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া যেটা আমরা বলি, মানে ফ্লু পরবর্তী একটা নিউমোনিয়ার সংক্রমণ হতে পারে। এটা একটা ভাইরাসজনিত রোগ। তো ভাইরাসজনিত রোগ সাধারণত আমাদের অধিকাংশ ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না, কিন্তু আমরা যেটা প্রত্যক্ষ করি কিছু কিছু রোগী পরবর্তীতে নিউমোনিয়া আক্রান্ত হন যারা একটু ঝুঁকিপূর্ণ। এই প্রসঙ্গে ডায়াবেটিস যাদের আছেন, অথবা যাদের ক্যান্সার আক্রান্ত রোগী, অথবা কেমোথেরাপি পাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঝুঁকিটা একটু বেশি। এদের ক্ষেত্রে আমরা একটু মানে সবার দর্শকদের উদ্দেশ্যে বলবো, সবার সচেতনতার উদ্দেশ্যে বলবো যে আমরা একটু ভ্যাকসিনেশনের ব্যাপারে যত্নবান হতে পারি। বিশেষ করে আপনার ঘরে যদি বয়স্ক কোনো মানুষ থাকেন যারা ডায়াবেটিস আক্রান্ত, যারা কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের কমে গেছে, তাদের ক্ষেত্রে, আর বয়স্ক মানুষ 65 বছরের উপরে এটা রিকমেন্ডেশনই আছে যে তাদেরকে একটা ফ্লু টিকা বৎসরান্তে একটা ফ্লু টিকা দেওয়া। এবং এটা কিন্তু বারবার হতে পারে, যেমন এই বছর যেটা দিয়ে ফ্লুটা হলো, আগামী বছর কিন্তু দেখা যাবে যে সেই ফ্লুর স্ট্রেইনটা বা সেই ইয়েটা চেঞ্জ হয়ে গেলে এই জন্য প্রতি বৎসরান্তে ফ্লু সিজনের আগে, ফ্লুটা শুরু হওয়ার আগে কিন্তু টিকা দিয়ে দিতে পারেন। তাহলে যারা বিশেষত আগে থেকে ফুসফুসের সংক্রমণে আছেন তারা কিন্তু নিজেদের একটা সুরক্ষা নিতে পারবেন। ধন্যবাদ স্যার। আমরা আলোচনার খুবই চমৎকার একটি পর্যায়ে আছি, তো আমরা এখন একটা ছোট বিরতিতে যাব। দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। এই মুহূর্তে একটি ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, দেখা হচ্ছে বিরতির পর। বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। স্যার, আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিকে কথা বলছিলাম। এবার আপনার কাছে একটু জানতে চাইবো আরেকটি ইনফেকশাস ডিজিজ, যক্ষ্মা বা টিবি সম্পর্কে। স্যার, জ্বর কাশি খুব কমনলি আমাদের সব মানুষদেরই হয়, ঠিক কখন আমরা বুঝতে পারবো সেটি যক্ষ্মার দিকে যাচ্ছে? এই বিষয়ে আমরা একটু সবাইকে আশ্বস্ত করেই দু একটা কথা বলি। বিষয়টা হচ্ছে যে সাধারণত ভাইরাস পরবর্তী কাশিটা অনেক সময় একটু দীর্ঘায়িত হতে পারে। সাধারণত 2 সপ্তাহের অধিক যদি কাশি থাকে তখন আমরা প্রাথমিকভাবে চিন্তা করি যে হ্যাঁ, এটা কি ভাইরাসের জনিত কাশি নাকি এটা অন্য কোনো দিকে যাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে যক্ষ্মা। তো যক্ষ্মার ক্ষেত্রে আমাদেরকে একটু কয়েকটা লক্ষণ মাথায় রাখতে হবে। যদি রুগীর কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, বিশেষত যদি উনি ডায়াবেটিস রোগী হন এবং ডায়াবেটিস যদি ভালো মতো নিয়ন্ত্রণে না থাকে, রুগীর যদি পরিবারে কারো যক্ষ্মার হিস্ট্রি থাকে বা ইতিহাস থাকে, তার বাবা মা আত্মীয় স্বজন যাদের সাথে ওনার ওঠা বসা আছে তাদের যদি যক্ষ্মার মানে রোগীর ইতিহাস থাকে, এর পাশাপাশি যেখানে অধিক ঘনবসতিপূর্ণ জায়গা, বিশেষ করে আমরা মাঝে মাঝেই পাই গার্মেন্টসের কর্মচারীদের মধ্যে, যেখানে আপনার অনেক বেশি ক্রাউডিং থাকে, সেই সব জায়গা থেকে যক্ষ্মার রোগীগুলো আমরা একটু বেশি পাই। এছাড়া আপনার কিছু জায়গা যেমন জেলখানা বা এরকম কিছু জায়গা আছে যেখানে কিন্তু যক্ষ্মার প্রাদুর্ভাবটা বেশি। আর স্লাম এরিয়াতে যেসব জায়গায় মানুষ অনেক বেশি গাদাগাদি করে থাকে সেসব জায়গায় একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। এর পাশাপাশি যদি কাশির সাথে কখনো রক্ত গেল, কাশির সাথে গায়ে রাতে রাতে জ্বর আসছে, ওজন কমে যাচ্ছে, খাদ্যে অরুচি হচ্ছে, এই লক্ষণগুলো যদি আমরা পাই তখন আমরা চিন্তা করতে পারি যে হ্যাঁ, রোগীর মনে হচ্ছে যক্ষ্মা হচ্ছে। তখন আমরা নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হব এবং যক্ষ্মার পরীক্ষা নিরীক্ষা করব। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এখন প্রায় আপনার আশেপাশে আপনি হয়তো পাবেন যে যক্ষ্মার জিন এক্সপার্ট কফ পরীক্ষার ব্যবস্থা আছে। তো আপনার যখনই একটু সন্দেহ হবে তখন আপনি আপনার নিকট চিকিৎসকের পরামর্শক্রমে আপনারা এই সুযোগগুলো নিতে পারেন। তাহলে আপনার রোগীর শনাক্তকরণও তাড়াতাড়ি হলো এবং যক্ষ্মা একটি নিরাময়যোগ্য রোগ এবং চিকিৎসা নিলে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তবে এক্ষেত্রে যদি আর চিকিৎসায় দেরি হয় বা রোগ শনাক্তকরণে দেরি হয় তখন কিন্তু যক্ষ্মার থেকে জটিলতা হতে পারে। তো জটিলতা এড়াতে এবং আমার সন্দেহ দূর করতে আমি এরকম লক্ষণগুলো যদি প্রত্যক্ষ করি আমি অবশ্যই আমার চিকিৎসকের শরণাপন্ন হব এবং পরামর্শক্রমে যক্ষ্মার পরীক্ষাগুলো করিয়ে নেব। স্যার, আপনি যেমনটি বলছিলেন পরীক্ষা নিরীক্ষার কথা, ঠিক কাশি শুরু হওয়ার কতদিনের মধ্যে দর্শকরা বুঝবে যে তার যক্ষ্মার দিকে যাচ্ছে এবং তারা চিকিৎসকের শরণাপন্ন হবে? আমি যে লক্ষণগুলোর কথা আপনাকে ইতিমধ্যে বললাম, সেই লক্ষণগুলো যদি উনি প্রত্যক্ষ করেন এবং কাশিটা বিশেষত যদি 2 সপ্তাহের অধিক হয় তাহলে উনি চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং যক্ষ্মা আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হয়ে নেবেন। স্যার, ফুসফুসের প্রদাহ বা নিউমোনিয়া আমরা যেটাকে বলি,
সেটা নিয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। এটাও আরেকটা, আমরা কিছুক্ষণ আগে ফ্লু নিয়ে কথা বললাম, এখন আমরা নিউমোনিয়া নিয়ে কথা বলছি। নিউমোনিয়া কিন্তু একটা, আপনি দেখবেন, আপনি যদি আইসিইউগুলো দেখেন, ম্যাক্সিমাম রোগী, অধিকাংশ রোগী কাদার নিউমোনিয়ার রোগীগুলো পাবেন আপনি। তো এটা আপনাকে সবসময়, বিশেষ করে বাসায় যারা বয়স্ক আছেন, আপনার বাসার বয়স্ক মানুষরা, বাবা মা থেকে শুরু করে আত্মীয় স্বজনদের মধ্যে যারা আছেন, তাদের অনেকেরই কিন্তু নিউমোনিয়ার ঝুঁকির মধ্যে থাকেন। বিশেষত ডায়াবেটিস রোগী, বয়স 65 বছরের ওপরে হলে এবং অন্য কারণে যদি রোগ প্রতিরোধ ক্ষমতায় ঘাটতি থাকে, তাদের ক্ষেত্রে নিউমোনিয়ার ঝুঁকিটা বেশি। তো সেজন্য যদি নিউমোনিয়ার লক্ষণটা আমরা সাধারণত যদি একটু আপনাদের সাথে আলাপ করে নেই, জ্বর যদি একটু তীব্র জ্বর হয় এবং জ্বরের সাথে যদি কাশি থাকে, কাশিটা ক্ষেত্র বিশেষে কফ বেশি থাকতে পারে, কফের রঙটা একটু পরিবর্তন হতে পারে, কাশির সাথে বুকে ব্যথা, সাধারণত বুকের খাঁচার এক পাশটাতে ব্যথা, যেটা কাশির সাথে অথবা নিঃশ্বাসের সাথে হয়, এরকম যদি আমি প্রত্যক্ষ করি, তাহলে আমি ধরে নেব যে তার নিউমোনিয়া হতে পারে। এবং নিউমোনিয়া হলে আমাকে যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হতে হবে। নিউমোনিয়াকে আমরা কিছু ক্ষেত্রে ভাগ করি, যে কোন নিউমোনিয়া বাসায় চিকিৎসাযোগ্য হবে, কোন নিউমোনিয়ার হাসপাতালে ভর্তির প্রয়োজন আছে, বা কোন নিউমোনিয়ার ক্ষেত্রে রোগীকে আইসিইউতে নিতে হবে। তো এই জন্য আমাদের একটু এই ভাগটা করার জন্য একজন চিকিৎসকের পরামর্শ অতীব গুরুত্বপূর্ণ। এই লক্ষণগুলো থাকলে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন, এবং ডাক্তার যদি মনে করেন যে না, আপনার একটা মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক দিলেই ভালো হয়ে যাবেন, তাহলে সেটাই আপনার জন্য উত্তম হবে। যদি মনে করেন যে না, আপনার ভর্তি লাগবে এবং ইঞ্জেকশনের মাধ্যমে ওষুধ দিতে হবে, অথবা আপনার আইসিইউ সাপোর্ট লাগবে, যদি আপনার অক্সিজেনের মাত্রা কমে যায় এবং আরও কিছু তীব্রতার পরিমাপ করার কিছু বিষয় আছে, ওগুলো উনি বুঝে সেই অনুযায়ী চিকিৎসা নেবেন। স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার, এবার যদি একটু ভ্যাকসিনেশন যদি কোনো শিডিউল থাকে নিউমোনিয়ার জন্য, আমাদেরকে যদি একটু জানাতেন। নিউমোনিয়া টিকার বিষয়ে আমি একটু আলাদাভাবে একটু বলতে চাই, একটু জোর দিয়েই বলতে চাই। বিশেষত আমরা মাঝে মাঝেই অনেক হাঁপানি রোগী দেখি এবং সিওপিডি রোগী দেখি, ওনারা 1-2 ইনহেলার পাচ্ছেন এবং ওনার শ্বাসকষ্ট ভালো আছে, কিন্তু যেটা মানে বেশিরভাগ ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এই জিনিসটা, রোগীদের টিকার বিষয়টা, এটা স্বাভাবিক একটা সচেতনতা তৈরি করাটা প্রয়োজন বলে আমার মনে হয়। বিশেষ করে সিজনাল ফ্লুর সময় রোগীরা ফ্লুতে আক্রান্ত হয়ে তাদের হাঁপানি এবং সিওপিডিটা, আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে এই হাঁপানি এবং সিওপিডি রোগীরা যারা আছেন, যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা আছে, তারা আপনার ডাক্তারের সাথে পরামর্শক্রমে একটা ফ্লু টিকা এবং নিউমোনিয়া টিকা নেওয়ার ব্যাপারে আপনারা পরামর্শ নিতে পারেন। বিশেষত যাদের বয়স একটু বেশি, 65 বছরের ওপরে, যাদের ডায়াবেটিস আছে অথবা অন্য কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তাদের ক্ষেত্রে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ বেশিরভাগ বয়স্ক মানুষই দেখা যায় যে একটা সাধারণ ফ্লু জ্বরে আক্রান্ত হয়ে অনেক বেশি দুর্বল হয়ে পড়েন, এবং যারা নিউমোনিয়া আক্রান্ত হন তারা দেখা যায় অনেক দিন হাসপাতালে আক্রান্ত হয়ে ভর্তি থাকেন এবং অনেক ভোগান্তির সম্মুখীন হন। উনি যদি এই টিকা দুটো নিয়ে নেন, বিশেষ করে যাদের শ্বাসকষ্টের সমস্যা আগে থেকেই আছে, তারা কিন্তু অনেক বেশি এই বিষয়টা থেকে তাদেরকে সুরক্ষা দিতে পারেন। অসংখ্য ধন্যবাদ স্যার। সেটা যদি বলতেন যে ডেঙ্গুর চিকিৎসা হিসেবে যে আমরা অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধগুলো প্রচলন রয়েছে, সেটার ক্ষতিকর প্রভাবটা আসলে কি? ধন্যবাদ আপনাকে। আমরা এখন কিন্তু আগে যেটা ছিল বর্ষা পরবর্তী সময়ে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব হতো, এখন মোটামুটি সারা বছরই কিন্তু আমরা কম আর বেশি পাই। তবে যেহেতু এখন বর্ষা শুরু হয়েছে, এরপরে কিছুটা সময় যদি একটু শুষ্ক থাকে, বর্ষা বৃষ্টি, তারপর একটু শুষ্ক সময়, আশেপাশে মশার প্রজননের সময় ডেঙ্গুর প্রাদুর্ভাবটা একটু বেড়ে যায়। তো ডেঙ্গুর ক্ষেত্রে আমরা 2-3টা কথা একটু আপনাদের সামনে একটু বলতে চাই। প্রথমত প্রতিরোধ, যে আপনার আশেপাশকে একটু পরিষ্কার রাখা, যাতে মশার প্রজননটা কমানো যায়, এবং এই মশার যারা একটু উচ্চ ঝুঁকির রোগী, তাদের ক্ষেত্রে আপনার মশার কামড় থেকে বাঁচার জন্য পুরো হাতের জামা পরা, এবং যারা সম্ভব হয় বিশেষ দিনের বেলায় একটু মশার কামড় থেকে বাঁচার চেষ্টা করা, এটুকু হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি যেটা বলেন অ্যান্টিবায়োটিকের কথা, সাধারণত এটা ভাইরাসজনিত রোগ, এখানে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। যদি এটার সাথে একটা ইনফেকশন থাকে, ডেঙ্গুর সাথে অন্য একটা ইনফেকশন আছে, এটা আপনার চিকিৎসক সবচেয়ে ভালো বলতে পারবেন। যদি এরকম থাকে, তাহলে আপনি বিশেষ করে যদি নিউমোনিয়া থাকে অথবা প্রস্রাবে প্রদাহ থাকে, ইনফেকশন থাকে, অথবা একটা টাইফয়েড থাকে, তাহলে তার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে। ব্যথানাশক ওষুধের কোনো প্রশ্নই উঠবে না, কারণ আমরা যেহেতু মাঝে মাঝে রুগীরা বলেন যে স্যার আমার জ্বর কম ছিল না, আমি একটা ভলটারিন সাপোজিটরি
সাপোজিটরি নিয়ে এসেছি অথবা একটা ব্যথানাশক ওষুধ নিয়ে এসেছি জ্বর কমানোর জন্য, এটা কোনোভাবেই আপনি মানে গ্রহণযোগ্য না। কারণ ডেঙ্গুতে একটা ব্যথানাশক ওষুধ খেলে, দর্শকদের উদ্দেশ্যে বলবো, ডেঙ্গুতে যদি আপনি ব্যথানাশক ওষুধ খান তাহলে কিন্তু ডেঙ্গুর জটিলতা অনেক বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে ব্যথানাশক ওষুধ যাতে কোনোভাবেই না নেওয়া হয় সে ব্যাপারে আপনি সতর্ক থাকবেন। এবং আপনি জ্বরের জন্য প্যারাসিটামল খাবেন। প্যারাসিটামল আমরা একটু বেশি ডোজে দিতে পারি। প্যারাসিটামল একটা 1 গ্রাম দিনে 3 বার করে দিতে পারি, মানে বিশেষ করে যাতে লিভার কিডনির কোনো সমস্যা না থাকলে এটা কোনো আপনি দিতে পারি। প্রয়োজন হলে আরেকটু 4 গ্রাম পর্যন্ত প্যারাসিটামল একটা অ্যাডাল্টের জন্য সেফ। 3 গ্রাম আমি যদি দিনে 3 বার দেই তার সাথে একটু সাপোজিটরিয়াম ব্যবহার করতে হবে, তাহলে আমি একটা বড় রেঞ্জ আছে। তা আমার জ্বর কমানোর জন্য কিন্তু আমার ব্যথানাশক ওষুধের প্রয়োজন হচ্ছে না। আমি এটা বোঝানোর জন্য বলছি, কারণ ব্যথানাশক ওষুধের ব্যাপারে মানুষের একটা আছে যে যদি একটা ভল্টালিন দিয়ে দিলে তাড়াতাড়ি জ্বরটা কমে যাবে। এই তাড়াতাড়ি জ্বর কমানো যাতে আমরা কোনোভাবেই না নিই, কারণ এটা থেকে অনেকগুলো জটিলতা তৈরি হয়। স্যার, আপনি আপনাদের পুরো সময় জুড়ে অনেকগুলো ইনফরমেশন দিলেন, অনেকগুলো তথ্য আমরা জানতে পেরেছি, এবং ডেঙ্গু সম্পর্কে যেটা খুব বেশি রিলিভেন্ট সামনের দিনগুলোতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আরটিভি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রোগ সম্পর্কে আমাদের জানার আসলে কোনো শেষ নেই, কিন্তু অল্প সময়ে আমরা যতটুকু ইনফরমেশন জানতে পেরেছি আশা করি রোগ প্রিভেনশনের ক্ষেত্রে সেগুলো আপনাদের অনেক বেশি সহায়ক হবে। আজ বিদায় নিচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মেডিক্যাফে থেকে, পাওয়ার্ড বাই নেভিয়ান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আরটিভির সঙ্গেই থাকুন।